পঠিত যে জাতীয় দৈনিকগুলো রয়েছে তারা আজকে কি প্রধান শিরোনাম করলো সেই ব্যাপারে একটু চোখ বোলানো যাক। শুরুতে একটু প্রথম আলোর খেলার পাতাতেই যেতে চাই। আজকের আসলে সকালটা স্নিগ্ধ করেছে বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ তাদের শিরোপা আবারও পুনরুদ্ধার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাস্যোজ্জ্বল সেই ছবিটি, যেখানে আমরা অনূর্ধ্ব ২০-এর জয়ের যারা নায়কেরা তাদের সকলকে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখতে পাচ্ছি, এবং যার বড় কৃতিত্বই পাচ্ছেন কিন্তু দুই প্রবাসী বাংলাদেশি ফুটবলার রোনান সুলেভান এবং তার ভাই ডিক্লান সুলিভান। তো একটি বিষয় দেখা গেছে যে রোনান কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফর্ম করে অনূর্ধ্ব ২০-এর যুবাদেরকে এই শিরোপা এনে দিয়েছে, এবং টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কিন্তু এখানে চ্যাম্পিয়ন হয়েছে। মূল খেলা ফাইনালটি 0-0 গোলে ড্র হয়েছিল। তার পরবর্তীতে পেনাল্টি শুটআউট অর্থাৎ টাই ব্রেকারের মাধ্যমেই কিন্তু নির্ধারিত হয়েছিল যে কে চ্যাম্পিয়ন হবে। সেখানে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের যারা যুবারা রয়েছে তারা ৪-৩ গোলে জয়লাভ করেছে। ভারতের প্রথম যে শটটি সেটি কিন্তু বাংলাদেশি গোলরক্ষক ইসমাইল তিনি সেই পেনাল্টিটি প্রতিহত করেছিলেন, যেখানেই জয়ের ভিতটা তৈরি হয়। বাংলাদেশ কিন্তু তাদের নার্ভ শক্ত রেখে তাদের যে পেনাল্টি শুটআউটে ৪টির ৪টিতেই গোল করেছে। সর্বশেষ যে পেনাল্টি শুটআউট ছিল রোনান সুলিভান, সেখানে তিনি পানেনকা শটে গোলটি করেন, এবং এই গোলটি কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব ২০ যুবাদের বিজয়টি নিশ্চিত করে। তো খেলার খবরে আসলে এই ব্যাপারটি মূল আলোচনার বিষয় ছিল। এ পর্যায়ে একটু প্রথম আলোর আন্তর্জাতিক একটি বেশ গুরুত্বপূর্ণ কলাম রয়েছে, সেই ব্যাপারটি দিয়ে প্রথম আলোর অংশটা শেষ করব। এখানে বলা হচ্ছে যে ইরানে হামলা যুদ্ধাপরাধ হতে পারে, শতাধিক মার্কিন বিশেষজ্ঞদের খোলা চিঠি। এই সংবাদটির একটি লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার আগে এখানে যে ছবিটি সেটি যদি একটু আমরা দেখাতে চাই। এখানে বলা হচ্ছে যে ইরানের যে মিনাব শহর সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার পর উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মী এবং স্থানীয় বাসিন্দারা। ভয়াবহ এই হামলায় নিহতের সংখ্যাটা একটু স্মরণ করিয়ে দিতে চাই। ১৭৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশ শিশু শিক্ষার্থী। এটি ২৮শে ফেব্রুয়ারি ২০২৬-এর চিত্র। এখন এখানে যে সকল বিশেষজ্ঞরা রয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিষয়ে বলা হচ্ছিল যে তিনি বলেছেন যে প্রস্তর যুগে নাকি ইরানকে আবারও ফেরত নিয়ে আসবেন, এমন হামলা করা হবে। এখন ২৮শে ফেব্রুয়ারি ইরানে যে হামলাটি চালানো হয়েছে এটি পুরোপুরি যুদ্ধাপরাধের সামিল হতে পারে। এই যে বিশেষজ্ঞরা, মানে শিরোনামটাতে আমরা একটু যাই, যে শিরোনামে আমরা যে বিষয়টি বলছিলাম যে যুদ্ধাপরাধ হতে পারে, শতাধিক মার্কিন বিশেষজ্ঞর মধ্যে যারা খোলা চিঠি দিয়েছেন তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক, তারপরে মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা এই খোলা চিঠি দিয়েছেন, এবং ডেমোক্রেটিক যারা বিরোধী দল রয়েছে মার্কিন রাজনীতির, তো তারাও কিন্তু ডেমোক্রেটিক পার্টির যারা সদস্য রয়েছেন সংসদে তারা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। তারা জানিয়েছেন যে আসলে ইরানে যে হামলাটি করা হলো কোনো ধরনের পূর্ব প্রস্তুতি বা তাদেরকে ধরেন কোনো রকমভাবে ওয়ার্নিং দেয়া হয়নি, বা ইরানের বিরুদ্ধে এমন কোনো অভিযোগও পাওয়া যায়নি, যেটি ইসরায়েলের বক্তব্য ছিল যে তারা তাদেরকে মধ্যপ্রাচ্যে একটি হুমকি মনে করছে। সেই হুমকি প্রশমনে হিজবুল্লাহ বাহিনী থেকে শুরু করে অন্যান্য যে জায়গায় ইরানি সহায়তায় যে বাহিনীগুলো ছিল, ইসরায়েল তাদের থেকে পরিত্রাণ পেতে আসলে এই হামলাটি চালানো হয়েছে। তো এই ব্যাপারে আসলে একটা খোলা চিঠি দেওয়া হয়েছে, এবং এখানে বিশেষজ্ঞরা স্পষ্টতই উল্লেখ করেছেন যে বর্তমানে যে পরিস্থিতিতে এই যুদ্ধ চলছে সেটি আসলে যুদ্ধাপরাধে সামিলই হবে। কারণ এই ২৮শে ফেব্রুয়ারির ছবিটি দেখাচ্ছি, একটি স্কুলে নিশ্চয়ই আসলে কোনো জঙ্গি বা অন্যান্যরা থাকতে পারে না, যেখানে সিভিলিয়ানকে হত্যা করা হয়েছে অনেক পরিমাণে বেশি। এবারে আমরা একটু অন্যান্য পত্রপত্রিকায় চোখ বুলাই। যুগান্তরে কি করা হয়েছে সর্বশেষ খবরগুলো যদি একটু দেখতে চাই, স্বর্ণের দামের একটি খবর প্রকাশ করা হয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেই দেশের বাজারে কয়েক দফা বেড়েছে স্বর্ণের দাম, এবং সেই বিষয়ে সর্বশেষ বুধবার একটি তথ্য জানানো হয়েছে, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে ইরানে ভূপাতিত যুদ্ধ বিমানের এক ক্রুকে উদ্ধারের দাবি করেছে মার্কিন বাহিনী। আন্তর্জাতিক খবরের মধ্যে কিন্তু এই বিষয়টি বরাবরের মতো স্থান পেয়ে আসছে। এর পাশাপাশি আরও একটি শিরোনাম দেখা যাচ্ছে যে কুয়েতের পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল, এটি ইরান দাবি করেছে।
গুলোতে আসলে মোটামুটি এই বিষয়গুলোই খবরে ছিল এবং সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ অনূর্ধ্ব-20 যে যুবারা তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ফেসবুক একটি পোস্টে ধন্যবাদ জানিয়েছেন, যেটি আমরা গতকালকে দেখতে পেয়েছিলাম। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে দুটি বড় ডাকাতির রহস্য উদ্ঘাটন করলো ডিবি। এখানে গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। তো দেখা গেছে যে এই সংবাদটির দিকেই যদি আমরা দেখতে পাই যে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে আন্তজেলা সক্রিয় যারা ডাকাত চক্র তাদের 8 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আসলে একটি বড় করে শিরোনাম করা হয়েছে, এটি আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে দৈনিক আমার দেশে একটু যেতে চাই। এখানে একটি শিরোনাম করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে 19 দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে 5,792 জন, মৃত্যু 94 জন। টিকা শুরুর বিষয়টি হচ্ছে আগামীকাল থেকে করা হচ্ছে, এই বিষয়ে বলা হয়েছে। আমরা যে বিষয়টি বলছিলাম যে আমাদের সহকর্মীরা একটু আগে আলোচনা করছিলেন, সারা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আসলে আলোচনা করা হচ্ছিল। তো হামের যে টিকা নিয়ে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি বিষয় দেখা গেছে যে 1 বছরের টিকা আমদানি করার কথা থাকলেও সেই ব্যাপারে আসলে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যার ফলস্বরূপ এই বছরে কিন্তু আসলে হামের প্রকোপ যে অবস্থায় দেখা গেছে, 9 মাস বয়সী শিশুকে প্রথম টিকাটি দিতে হয়, কিন্তু দেখা গেছে যে 9 মাসের আগ বয়সী শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে। প্রাণহানির ঘটনা বেশ উদ্বেগজনকভাবে বাড়ছে। তো সরকারের সামনে আসলে এই চ্যালেঞ্জটা রয়েছে যে এই অবস্থা কিভাবে তারা মোকাবিলা করে। আগামীকাল থেকে যেহেতু টিকা দেয়া শুরু হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেই আমাদের সকলের প্রত্যাশা। পরবর্তীতে যদি একটু সমকালের ব্যাপারটায় যেতে চাই, যে সমকাল আসলে কি শিরোনাম করলো, তারা এখানে একটি শিরোনাম করেছে যে আগের অবস্থায় ফিরে যাচ্ছে বিচার বিভাগ। তারপরে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়ছে, জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টি বর্তমান বিশ্বেই যে যুদ্ধতে বাংলাদেশে জ্বালানি সংকটের একটা সমস্যা সৃষ্টি হয়েছে, তার পাশাপাশি ইনফ্লেশনের যে বিষয়টি, মূল্যের আগের দামের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে, যেখানে মূল্যমান কমে যাচ্ছে সেই কারেন্সির, সেই ব্যাপারটি আসলে জাতিসংঘ একটি প্রতিবেদন করেছে। তো সেই প্রতিবেদনের ফুড প্রাইস ইন্ডেক্স বা খাদ্যমূল্য সূচক অনুযায়ী আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম পর্যবেক্ষণ করা হয়। তো তারা বলছে আসলে আন্তর্জাতিক বাজারে যুদ্ধের প্রভাবে খাদ্যপণ্যের দামে বেশ বড় বৃদ্ধি দেখা যাচ্ছে। এবার একটু শেষ করতে চাই যে ডেইলি স্টারের খবর দিয়ে যে তারা কি করলো। এখানে তাদের একটি শিরোনাম দিয়েই আসলে সংবাদপত্রের অংশটি শেষ করব। এখানে বলছে যে বিএনপি গভর্নমেন্ট বিইং টেস্টেড বাই টার্ময়েল। এখানে আসলে খবরটাতে বলাই হচ্ছে যে লেট গভর্নমেন্ট ইজ নেভিগেটিং মাল্টিপল চ্যালেঞ্জেস ইন রানিং দ্য কান্ট্রি। এখানে দেখা হচ্ছে যে এই যে নতুন একটা সিদ্ধান্তর কথা দিয়েই বিএনপি সরকারের যে বর্তমান চ্যালেঞ্জটা হঠাৎ করে এসে পড়েছে, সেটি হচ্ছে যে ইরান যুদ্ধের ফলে জ্বালানির যে সংকট, এই সংকট মোকাবিলায় কিন্তু জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এখন জ্বালানি যেহেতু পেট্রোল পাম্পের যে অবস্থা দেখা গেছে, তেলের যে সংকট, তো সেই দিক থেকে আসলে সামগ্রিক ক্ষেত্রে অনেকগুলো জায়গায় আসলে এটার প্রভাব পড়ছে। তো যার মধ্যে দেখা গেছে যে বিদ্যুৎ সাশ্রয় করা, তো সেই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার, যেগুলো আসলে শুক্রবার থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। এবং এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে ব্যবসায়ী যে শ্রেণী রয়েছে তারা কিছুটা উদ্বিগ্ন আসলে তাদের মাস শেষে চালান থাকবে কিনা, তার পাশাপাশি যারা কাজ করে থাকেন তাদের হয়ে তারা আসলে পুরোপুরি বেতনটা পাবেন কিনা। অপরপক্ষে বিশেষজ্ঞরা বলছেন আসলে সাধারণ জনগণের কিছুটা স্যাক্রিফাইস হয়তো করতে হতে পারে এই জ্বালানির সংকটটা মোকাবিলার জন্য। তো সামনের দিনগুলোতে আসলে এপ্রিল মাসে এই জ্বালানির সংকটটা আসলে কিভাবে মোকাবিলা করে সরকার, তার পাশাপাশি অভ্যন্তরীণ নানা বিষয়গুলো রয়েছে, সেই ব্যাপারেই আসলে মূলত বিএনপি গভর্নমেন্টের যে ব্যাপারটা হচ্ছে যে নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বর্তমান সরকার কিভাবে সামাল দেয়, এই ব্যাপারেই আসলে একটা প্রতিবেদন করা হয়েছে ডেইলি স্টারে।